আপনি ভুল করছেন, ঠিক আছে? আপনি যদি ভেবে থাকেন যে ব্যাপারটা এখানে শেষ হয়ে যাচ্ছে, একদম ভুল। এই ব্যাপারটা অনেক দূর গড়াবে, অনেক 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 দূর, ঠিক আছে? আমি আমি এই ব্যাপারটা বসের কানে দিচ্ছি, আমাদের বিগ বসের কানে এই ব্যাপারটা আমি দিচ্ছি। যাক, বিগ বস পর্যন্ত যাক, এটা আমি চাই। আপনি প্রমাণ করেন যে ওটা আমার খালাতো ভাই ছিল। কাঁচা সোনা গায় তোর রূপের ঝলকে পরানো রে যায়, তার জন্য তোর জন্য এখন আমাকে রিজাইন করতে হচ্ছে। আমি রিজাইন করলাম। দিস ইজ মাই লাস্ট জব। আমার চাকরি শেষ। তোর জন্য আমি কিলার হয়ে গেলাম। পারলে তুই এখন আমার কাছ থেকে সেভ করিস নিজেরে। হঠাৎ করে খেপলো ওষুধ দিন। একাত্তরে জেন্স বাইরের ওইখানটা থেকে 6টি তারে, ঠিক আছে? কেমন? আচ্ছা। আমার ফোন দিচ্ছে, শুধু কাজ হচ্ছে, বললাম না? হেই বাচ্চু, আরে এলিজা তো তখন আমার সামনে ছিল, আমি সেই কারণে অ্যাক্টিংটা করলাম। তুই না আমার খালাতো ভাই, আর আমি কি তোর কিছু করতে পারি? মাথা ঠান্ডা বাচ্চু, মাথা ঠান্ডা। আমার অফিসে অনেক কাজ আছে, আমি কাজে বসলাম আবার। ঠিক আছে, ফ্রি হলে ফোন করবো মনে। ওকে, হ্যাঁ, শুধু কাজ হয়েছে, সাথে সাথে ফোন দিয়েছে। তাহলে আমরা গানটা ধরি, চলো যাই। 6টি তারে। রশিদ সাহেব, আমি চিঠি দেওয়ান। আচ্ছা আচ্ছা, বসেন ভাই। আপনার কলিগ, কর্পোরেট অফিস থেকে আসলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন ভাই, বলেন কি ব্যাপার? শোনেন, একটা মামলা করে দিয়ে আসলাম। কি মামলা? বেটা পকেটমার এখন জেলখানায় আছে। ও পকেটম্যানের মামলা, জেলে পুরে দিয়ে এসছেন? হ্যাঁ হ্যাঁ। বাহ বাহ, কত শান্তি না? কত তৃপ্তি, একটা পকেটম্যানকে জেলে পুরে দিয়ে কত শান্তি। মানে বাংলাদেশের মতো দরিদ্র অধ্যুষিত দেশে পকেটম্যানের মতো হীন কাজ কারা করে জানেন? কারা করে? যারা অতি দরিদ্র, যাদের সহায় সম্বল বলে কিচ্ছু নাই, তারপরেও সৎ থাকার জন্য ছোট্ট একটা কাজের আশায় যারা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে কাজ না পায়, তারা শেষমেশ বাধ্য হয়ে এই কাজটা করে। আপনি কি আমাকে বাংলা ছবির হিট ডায়লগ শোনাচ্ছেন? কাকে আপনি সৎলোক বলছেন? কে ছোট্ট একটি কাজের জন্য দাঁড়া দাঁড়িয়ে ঘুরেছে? ওই বেটা পকেটমার। আপনি জানেন কত ভয়ঙ্কর ভাবে সে আমার পকেট মেরেছে, আমাকে সর্বশান্ত করেছে। পকেট যারা কাটবে তারা তো সূক্ষ্মভাবেই কাটবে। আমাদের কাছে ডেঞ্জার মনে হলেও বিষয়টা একটু ভালো করে ভাবেন। দেখেন, হাজার হাজার লোকের মধ্যে সূক্ষ্ম শিল্পের মতো এই ছোট্ট দুটো আঙ্গুল পকেটের মধ্যে ঢুকাই দিয়ে তারপর ব্লেড দিয়ে কুচি কুচি করে কেটে এই মানি ব্যাগটা তুলে নিয়ে আসবে।
দেখেন, আইনের দৃষ্টিতে এটা অপরাধ হলেও আমার কাছে কিন্তু এটা একটা বিরাট শিল্পকর্ম। আপনি কি বিষয়টি নিয়ে আমার সঙ্গে ঠাট্টা করছেন? আপনি আমাদের কলিগ, আমাদের লিগ্যাল অ্যাডভাইজার। পকেট মার আমার পকেট মেরেছে, জনগণ তাকে ধাওয়া করে পুলিশে দিয়েছে। আমি মামলা করেছি। ওই পকেট মার পুলিশের সামনে বলেছে আমি জেল থেকে বের হই আপনাকে মার্ডার করে দেব। ওই পকেট মার যদি জেল থেকে বের হয় তাহলে আমার কি অবস্থা হবে? শোনেন, এই মামলায় যেন কোনোভাবেই জামিন না হয়, কমপক্ষে যেন 5 বছরের জেল হয়, সেই ব্যবস্থা করবেন। আচ্ছা ঠিক আছে, উত্তেজিত হওয়ার দরকার নাই, উত্তেজনায় প্রেশার বাড়ে। আচ্ছা, মামলার ফটোকপি আনছেন? হ্যাঁ, দেখি। এটা না, একটা পাঠা কেনার জন্য সদরঘাটে এসে নৌকা যোগে পার হওয়ার জন্য। আচ্ছা, পাঠা কেন? এটা বিগ বসের ব্যাপার, এটা নিয়ে আপনার সঙ্গে ডিসকাস করা যাচ্ছে না। দেখেন, কেনার জন্য আপনার টিটু রেদওয়ান। রেদওয়ান সাহেব, এই মামলা ফাইট করব আমি। আমার কাছে যদি ডিসকাস করা না যায় তাহলে আমি ফাইট করব কিভাবে? আমাকে বিষয়গুলো জানতে হবে যে কেন পাঠা, এত প্রাণী থাকতে কেন আপনি পাঠা কিনতে যাচ্ছিলেন? পকেট মারকে কিভাবে জেলে রাখা যায় সেটা নিয়ে ভাবেন, সেই ব্যাপারটা অ্যালার্ট হন। পাঠার ব্যাপার নিয়ে আপনাকে ভাবতে হবে না। পাঠার ব্যাপার হচ্ছে বিগ বসের ব্যাপার, বিগ বসের অভ্যন্তরীণ ব্যাপার। বসের অভ্যন্তরীণ ব্যাপার না? দেখেন রেদওয়ান সাহেব, যেহেতু এফআইআর আপনি স্পষ্ট উল্লেখ করেছেন যে আপনি পাঠা কিনতে যাচ্ছিলেন, সেই হেতু বিষয়টা আমার জানা দরকার। হ্যাঁ, আমি আপনার ওই পাঠা কিনতে যাচ্ছিলাম, কিন্তু পকেট মার হয়েছে পাঠা কিনতে যাওয়ার আগে। পকেট মার আমার সর্বনাশ করেছে। আপনি পকেট মারের ব্যাপারটা নিয়ে ভাবেন না, আপনি যাই বলেন, পাঠা কিনতে কেন যাচ্ছিলেন এটা আমার জানা দরকার। স্যার, কোর্ট উঠে গেছে। ও, ফটো উঠে গেছে না? ঠিক আছে। হ্যালো, ম্যাডাম, আমি আজিজ বলতেছি। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম। সরি, কে বলছেন? কোন আজিজ? ম্যাডাম, এত তাড়াতাড়ি যদি ভুলে যান, যদি আমাদের বাড়ি না যাচ্ছেন, যদি আমার বাবার সঙ্গে কথা না করতেন, যদি আমার মার সঙ্গে কথা না করতেন, যদি আমার দাদার সঙ্গে কথা না করতেন, আর সর্বশেষ যদি হচ্ছে আমি আপনাদের জন্য 3 কিলোমিটার হাইটে ডাব পেড়ে আনিছিলাম, যদিও সেই ডাব আপনারা খাননি, এরপরেও যদি আমার না চিনতে পারেন আমি কোন আজিজ, তাহলে কি কব ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি। বলেন, কি খবর? ম্যাডাম, যদি আপনার ঐতিহাসিক চিঠিটা না পাতাম তাহলে আমার এত কষ্ট করা লাগতো না। কেন, কিসের কষ্ট? ম্যাডাম, কষ্টের কথা যদি আপনাকে বলি তাহলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না, টপ করে ছেড়ে দেবেন। শুনেন ম্যাডাম, এই যদি অভ্যাস ত্যাগ করার জন্য আমি আমার মা, বাবা, দাদা সবার কাছ থেকে দূরে আছি। মোট কথা ফ্যামিলি সাইডে আছি এখন। আশ্চর্য, মানে আপনি ফ্যামিলি থেকে দূরে থাকবেন কেন? ফ্যামিলির মধ্যে থেকে তো একটু অভ্যাস ত্যাগ করা যেত, তাই না? মানে এটা কেউ করে নাকি? বাবা মাকে ছেড়ে অন্য জায়গায় থাকতে হবে এমন তো কোনো কিছু আমরা আপনাকে বলিনি। ম্যাডাম, আপনার যদি একটু বুদ্ধি থাকতো, আমাদের ফ্যামিলি হচ্ছে যদিময় ফ্যামিলি। আমাদের ফ্যামিলি হচ্ছে যদির ফ্যাক্টরি। হাজার হাজার যদি প্রত্যেকদিন উৎপাদিত হয় এখানে। তার মধ্যে থাইকে আমি যদি ছাড়বো কিরাম করে? আমি সেই জন্যই দূরে আছি, চেষ্টা করতেছি অনেক। যদি ফ্যামিলিতে থাকি তাহলে পরে যদি ছাড়া যাবে না ম্যাডাম, কিন্তু আপনি যদি আদেশ করেন ফ্যামিলিতে থাকবো, কিন্তু যদি তাহলে আর ছাড়তে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি চেষ্টা করেন কো অভ্যাস ত্যাগ করার। আমার মনে হয় আপনি চেষ্টা করলে পারবেন। ম্যাডাম, যদি শুনতেন যে আমি কিরাম করে চেষ্টা করতেছি, আমি কঠিন সাধনায় নামিয়ে পড়েছি ম্যাডাম। যদি শোনেন, আমি এখন কথা বলা একদম কমায় দিছি, কারণ মুখ খুললি ফটাফট যদি বাইরে আসে। এই জন্য আমি এখন কথা বলতেছি কাগজে কলমে, মানে লিখিত ভাবে কথা বলতেছি। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনি ভীষণ কষ্ট করছেন। সব পথে যারা কষ্ট করে আল্লাহ তাদের সঙ্গে থাকে, কারো সাধ্য কি তাকে আটকায়? ম্যাডাম, যদি কষ্ট করে একটা ফু দিতেন, মানে দোয়া পড়ে যদি আমার একটা ফু দিয়ে দিতেন। জি জি, আমি অবশ্যই দোয়া করব। আমি এখন রাখছি। হ্যাঁ, কি সাংঘাতিক ঘটনা।
ভাই যদি কোনো ছোট মোটো গায়ে মাখা সাবান আছে ভাই, লাখ সাবান দেই, যদি একটু দিতেন ভাই। টাকা দামের আছে নেন। আমার দোকানদারও যদি ব্যবসা দিতে। আচ্ছা, মোহাম্মদ আজিজ আপনাকে কখন ফোন করেছিল? এই তো কিছুক্ষণ আগে। আসলে এত বড় একটা ঘটনা ঘটে যাবে আমি কিন্তু বুঝতে পারিনি। জি ম্যাডাম, মিটিং এর এজেন্ডাটা যদি বলতেন। প্লিজ, যদি নিয়ে আর কোনো ফান করবেন না। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? চিঠি পাওয়ার পর থেকে তো আজিজের বাড়িতে বিশাল সমস্যা শুরু হয়ে গেছে। মানে হচ্ছে আজিজ চিঠি পাওয়ার পর থেকে তার ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কেন বিচ্ছিন্ন হয়ে গেছে কেন? হ্যাঁ, তার যুক্তি হচ্ছে সে যদি তার ফ্যামিলির সঙ্গে থাকে তাহলে তার নাকি অভ্যাসটা ত্যাগ করতে কষ্ট হবে, তাই সে তার ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা থাকছে। বলেন কি ম্যাডাম, এরকম অবস্থা? হ্যাঁ, সে অলরেডি বাড়ির বাইরে এবং কথা বলা বন্ধ। তাহলে অলরেডি তো সে বোবা, তাহলে সে চলছে কি করে? সে যখন কথা বলে তখন নাকি যদি শব্দটা ভক ভক করে বের হয়ে যায়, তাই সে এখন আর টোটালি কথা বলবে না। বেচারা তো তাহলে খুব বিপদে পড়ে গেছে। আরে বাবা, সে তো এখন কথা বলছে না, একদম চুপ। সে এখন টোটালি আশ্রয় নিয়েছে কাগজ আর কলমের উপর। বলেন মানে পুরো ঘটনাটা না আমি খুব খারাপ ফিল করছি। কি করা যায় বলেন তো? শোনেন ম্যাডাম, যেহেতু অফিসিয়ালি একটা চিঠি আমরা ইস্যু করে ফেলেছি, সেখানে আমাদের নমনীয়তা দেখানোর সুযোগটা কম। আপনি বরং এক কাজ করেন, যদি সে আবার আপনাকে ফোন করে আপনি তাকে জানিয়ে দেন ওই কুঅভ্যাস যদিটা ত্যাগ করে অফিসে আসতে। রশিদ সাহেবের সাবজেক্টটাই তো ঝামেলা। অলরেডি আমাদের ব্যারিস্টার স্যারও জেনে গেছে, আমাদের বিগ বসেরও নলেজে রয়েছে ব্যাপারটা, বুঝছেন না? নিকটাত্মীয় তো, তাই তার জোরে এইসব করছে। আচ্ছা, আপনি এত কিছু থাকতে পাঠা কিনতে গেলেন কেন? আরে আপনিও দেখছি উকিল সাহেবের মধ্যে একই প্রশ্ন করছেন, আমি কেন পাঠা কিনতে যাচ্ছিলাম। হ্যাঁ, এর উত্তর অবশ্যই আমি দেবো, কিন্তু পকেট মার যে আমার সর্বনাশ করলো, সে জামিন পেলে যে আবার আরো সর্বনাশ করবে, বের হয়ে আমাকে মার্ডার করে দেবে, আমি তখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। আমাকে ঘটনাটা একটু বলেন তো। আমি ট্যাক্সি ক্যাবে করে পাঠা কিনতে সদরঘাট যাচ্ছি। সদরঘাটে তো প্রচন্ড ভিড়, একটু আগে ট্যাক্সি ক্যাব থেকে নেমে হেঁটে যাচ্ছি ভিড়ের মধ্য দিয়ে। হঠাৎ ভিড়ের মধ্যে দেখে আমার পেছনের পকেটে হাত, তারপর দেখি যে আমার মানি ব্যাগ নিয়ে পকেট মার দূর হচ্ছে। এই ধর 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 ধর। আইন নিয়ে হাত তুলে নেবেন না, ওনাকে থানায় দেন। ভাই আমার থানা দিন না ভাই, আমার থানা দিন, মারেন 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 নাকি ভাই? আপনাকে মারতে দেবো কেন? আপনাকে হাত তুলতে দেবো কেন? মারেন, আমি চুরি করছি পকেট মারতে, আপনি মারেন, আপনি পাই ধরি ভাই, আপনি কি হচ্ছে দেখি? এই যে পকেট মার, আমার পকেট মেরে চলে যাচ্ছিল, সবাই মেরে ধরেছি। নিয়ে চলেন থানায়, নিয়ে চলেন। ধরুন, থানা নিয়ে চল। ভাই আপনি এত করে অনুরোধ করলে পুলিশের কাছে দিয়েন না, আপনি আমার পুলিশের কাছে দিলেন। আমার জামিন হওয়ার পর আপনি বুড়ি যদি না বলে যাবেন। বেটা, তোর সভ্যতার কথা বলছ কেন? চল। এই ভাই, আপনার কাছে অসভ্যতা মনে হলো? অসভ্যতা মনে হলো? আমি কি মেয়ে মানুষ দুনিয়া আমার সাথে অসভ্যতা করবে? ভাই, এটা মুখ দিয়ে ফসকে বাইরে গেছে অসভ্যতা। ঠিক আছে, আপনি থানায় আসেন, উনি শুধু মামলা হবে। উনি শুধু পকেট মারে নাই, উনি আমাকে থ্রেট করেছেন, ভুড়ি ফাটাতে চেয়েছেন, এটা শুনতে পান না? আপনি থানায় আসেন, 2টা মামলা হবে এর বিরুদ্ধে। থ্রেট মামলা হবে আর পকেট মার সেটা মামলা হবে। তোকে নিয়ে চল। আসেন, আপনি থানায় আসেন। মামলা যেহেতু করেছেন, এর রেজাল্টটা যাতে আপনি পান তার সব ব্যবস্থা আমি করব। রশিদ উকিলের কথাবার্তায় কিন্তু আমার মনে হচ্ছে না যে এই মামলার ব্যাপারে ওনার মনোযোগ আছে। মামলার দুটো বিষয়, একটা হচ্ছে পকেট মারি, আর একটা হচ্ছে হত্যার হুমকি। উনি এই বিষয়গুলো নিয়ে মাথা না ঘামিয়ে একেবারে অপ্রাসঙ্গিক ভাবে কেন আমি সদরঘাট দিয়ে পাঠা কিনতে যাচ্ছিলাম এই বিষয় নিয়ে ভাবছেন। বলুন তো, এটা কিরকম ফালতু একটা ইন্টেনশন। শুনেন, রশিদ সাহেব যতই অপ্রাসঙ্গিক প্রসঙ্গ টানুক, আপনি সেগুলোতে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। আপনি শুধু একটা কাজ করবেন, অফিসিয়াল সব প্রসেস আপনি মেনটেন করে সব সময় কেসের সাথে থাকবেন। আর আমি আপনার সাথে তো আছি, সবসময় আপনাকে হেল্প করব। আর যেহেতু আপনার বিরুদ্ধে থ্রেট আছে, পাশাপাশি আবার পকেট মারের হুমকিও আছে, তো আপনাকে একটু সাবধানে থাকতে হবে। হ্যাঁ ফারহানা,
আপনি আমাকে দুর্বল ভাববেন না। আমার 14 গোষ্ঠী অফিসার ছিল বলে আমি অফিসার এবং এই অফিসে চাকরি করছি। আর অফিসার হয়েছি বলে ভাববেন না সামান্য পকেট মারার হুমকিতে আমি মেয়েদের কাপড় পরে বাসায় বসে থাকবো। শোনেন, আর আপনার রশিদ উকিল উনি তো মজা নিচ্ছেন, উনি তো আমার ডিটেলটা জানেন না। এটা আমার 5ম চাকরি, তা আবার এদেশে। এর আগে বিদেশে আমি 79টি চাকরি করেছি। কথায় বলে না 7 ঘাটের পানি খেয়ে আসা, আমি কিন্তু 7 ঘাটের পানি না 79 ঘাটের পানি খেয়েছি, তাও এদেশের ঘাট না, বিদেশের ঘাট। আরে না না, আপনি এত চিন্তা করবেন না, বিষয়টা আমি খুবই গুরুত্ব সহকারে দেখছি। আর আজকে শুধু চা খেলেন, একটু নাস্তা নিয়ে আসি। না না ঠিক আছে, আরেকদিন খাবো, আজকে আসি। হ্যাঁ, আপনি না বলেছিলেন আপনি 7 ঘাটের পানি খাওয়া মানুষ। আমি আজকে একজন পার্সনকে দেখছি, সে কিন্তু 79টা দেশে 79টা ঘাটের পানি খাওয়া মানুষ। জি, তাও আবার আমাদের অফিসেই জয়েন করেছে। একটাও মিথ্যা কথা না, সব সত্যি কথা। আপনার যদি একটু সময় হতো আমি দুটো কথা বলতাম। জি বলেন। এই সময় যদি কোনো অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় তাহলে উপচে পড়া ভিড় হয়, মানে ক্যান্ডিডেটরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে যে কার দরখাস্তটা জমা পড়বে। কিন্তু স্যার, আপনার যে নিয়োগের অভিনব পদ্ধতি, এই পদ্ধতির কারণে আমাদের যেতে হচ্ছে ক্যান্ডিডেটদের বাড়িতে। আর প্রার্থীর বাড়ি গিয়ে কি কোনো সমস্যা পড়ছে? স্যার, আপনি এত দ্রুত কি করে মানে সমস্যার কথাটা উপলব্ধি করতে পারেন আমি একদম বুঝতে পারি না। হ্যাঁ, আমার তার ডিগ্রি নাই, অভিজ্ঞতাই বুঝি। বলেন কি সমস্যা? স্যার, আমরা কেরানির জবের জন্য যে মোহাম্মদ আজিজের বাড়ি গিয়েছিলাম, ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবই ঠিক আছে, ওনার দাদা এবং বাবা দুজনই কেরানি ছিলেন। কিন্তু কিন্তু কি অন্য কোনো ঝামেলা? স্যার, ঝামেলা কিনা বুঝতে পারছি না। আসলে আমরা কেউই চাচ্ছিলাম না যে ব্যাপারটা আপনার কান পর্যন্ত আসুক, কিন্তু পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে আপনাকে না বলেও পারছি না। একটা কথা বলে রাখবেন, পৃথিবীতে যত রকম সমস্যা আসে আল্লাহ তাআলা সেই সমস্যার সমাধানের পথ করে রেখে দিয়েছেন। আপনি নির্ভয়ে সমস্যার কথা। হ্যাঁ, আপনি না বলেছিলেন আপনি 7 ঘাটের পানি খাওয়া মানুষ। আমি আজকে একজন পার্সনকে দেখছি, সে কিন্তু 79টা দেশে 79টা ঘাটের পানি খাওয়া মানুষ। জি, তাও আবার আমাদের অফিসেই জয়েন করেছে। একটাও মিথ্যা কথা না, সব সত্যি কথা। আপনার যদি একটু সময় হতো আমি দুটো কথা বলতাম। জি বলেন। এই সময় যদি কোনো অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় তাহলে উপচে পড়া ভিড় হয়, মানে ক্যান্ডিডেটরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে যে কার দরখাস্তটা জমা পড়বে। কিন্তু স্যার, আপনার যে নিয়োগের অভিনব পদ্ধতি, এই পদ্ধতির কারণে আমাদের যেতে হচ্ছে ক্যান্ডিডেটদের বাড়িতে। আর প্রার্থীর বাড়ি গিয়ে কি কোনো সমস্যা পড়ছে? স্যার, আপনি এত দ্রুত কি করে মানে সমস্যার কথাটা উপলব্ধি করতে পারেন আমি একদম বুঝতে পারি না। হ্যাঁ, আমার তার ডিগ্রি নাই, অভিজ্ঞতাই বুঝি। বলেন কি সমস্যা? স্যার, আমরা কেরানির জবের জন্য যে মোহাম্মদ আজিজের বাড়ি গিয়েছিলাম, ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবই ঠিক আছে, ওনার দাদা এবং বাবা দুজনই কেরানি ছিলেন। কিন্তু কিন্তু কি অন্য কোনো ঝামেলা? স্যার, ঝামেলা কিনা বুঝতে পারছি না। আসলে আমরা কেউই চাচ্ছিলাম না যে ব্যাপারটা আপনার কান পর্যন্ত আসুক, কিন্তু পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে আপনাকে না বলেও পারছি না। একটা কথা বলে রাখবেন, পৃথিবীতে যত রকম সমস্যা আসে আল্লাহ তাআলা সেই সমস্যার সমাধানের পথ করে রেখে দিয়েছেন।